গল্পের শুরুতে দেখা যায় এক বৌদ্ধ সন্ন্যাসী একটি মেয়ের শরীর থেকে আত্মা তাড়ানোর চেষ্টা করছে। তিনি মন্ত্র পড়তে পড়তে হঠাৎ মেয়েটির মাথায় জোরে আঘাত করেন, আর সঙ্গে সঙ্গে মেয়েটির শরীরের ভেতরে আত্মা চিৎকার করে ওঠে। এরপর আমরা নাড নামের একটি মেয়েকে দেখি। সে তার পুরনো বাসা ছেড়ে নতুন একটি জায়গায় এসেছে, আর আজই তার নতুন স্কুলের প্রথম দিনেই দেরি হয়ে যাওয়ায় সে খুব চিন্তায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেখানে আসে ম্যাক নামের এক ছেলে। ম্যাকও একই স্কুলের ছাত্র। ম্যাক নাটকে জিজ্ঞাসা করে, তুমি কি নতুন অ্যাডমিশন? নাট বলে, হ্যাঁ, আজই আমার প্রথম দিন, কিন্তু বাস পাচ্ছি না। তখন ম্যাক বলে, বাস তো অনেক আগেই চলে গেছে, এখন ট্যাক্সিতে যেতে হবে। এরপর ম্যাক একটি ট্যাক্সি ডেকে নাটকে নিয়ে স্কুলে চলে যায়। ধনী পরিবারের ছেলে হওয়ায় ট্যাক্সিতে যাওয়া ম্যাকের জন্য বড় কোনো ব্যাপার ছিল না। স্কুলে পৌঁছে নাট ম্যাককে ধন্যবাদ জানায় এবং ভাড়ার ভাগ দিতে চায়। ম্যাক নিতে না চাইলেও নাট জোর করে তার হাতে টাকা ধরিয়ে দেয়। তারপর সে নিজের ক্লাসে চলে যায়। এভাবে দিন যেতে থাকে, আর একসময় ম্যাক ও নাটের মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে। খাওয়া দাওয়া, পড়াশোনা সবকিছু তারা একসাথে করত। একদিন নাট নিজের বাসায় বসে পড়ছিল। ঠিক তখন ম্যাক তাকে ফোন করে বলে, আমি তোমার ফ্ল্যাটের সামনে, বাইরে এসো, আমরা একসাথে বসে পড়াশোনা করি। এরপর নাট বাইরে এসে ম্যাকের সাথে বসে পড়তে শুরু করে, কিন্তু আশেপাশের মানুষ তাদের দুজনকে নিয়ে নানা ধরনের কথা বলতে থাকে। বিষয়টি খেয়াল করার পর নাট ম্যাককে নিয়ে নিজের ফ্ল্যাটের ভেতরে চলে যায়, যেন শান্তিতে পড়াশোনা করতে পারে। ম্যাককে নিয়ে নিজের ফ্ল্যাটের ভেতরে পড়তে যাওয়ার পর থেকে বিষয়টা যেন অভ্যাসে পরিণত হয়ে যায়। দিন হোক বা রাত, পড়াশোনার অজুহাতে ম্যাক প্রায় নাটের কাছে চলে আসত। তবে নাট সবসময় একটা দূরত্ব বজায় রাখত। সে কখনোই ম্যাককে পুরোপুরি কাছে আসতে দিত না। এমনকি ম্যাক একদিন সেখানে থাকতে চায়, আর নাট মাঝখানে লাইন টেনে দেয়, যেন ম্যাক কোনোভাবে এদিকে না আসে। কিন্তু ব্যাপারটা কি এতটাই সহজ? একদিন নাটের রুমে এসে হঠাৎ ভুল করে ম্যাক তার ওপরে পড়ে যায়। এটা কি সত্যিই ভুল ছিল, নাকি তারা অজান্তেই ইচ্ছে করে এমনটা করেছে, তা বোঝা যায়নি। তবে সেই ঘটনার পর থেকেই নাট আর ম্যাকের সম্পর্ক আরও গভীর হয়ে যায়। কিছুদিন পর ক্লাস চলাকালীন নাট জানতে পারে তার সঙ্গে দেখা করতে কেউ এসেছে। সে ক্লাসের বাইরে গিয়ে দেখে সেখানে ম্যাক এবং তার মা দাঁড়িয়ে আছে। নাটকে দেখে ম্যাকের মা রাগান্বিত কণ্ঠে বলতে শুরু করে, আমি শুনেছি তুমি স্কুলের ভেতরে বাইরে আমার ছেলের সঙ্গে ঘুরে বেড়াও। তোমাদের মতো মেয়েরা টাকাওয়ালা ছেলে দেখলেই ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতে চায়। এভাবে তিনি নাটকে অপমান করে নানা কথা বলতে থাকেন। নাট কাঁদতে কাঁদতে বলছিল সে এমন মেয়ে নয়, কিন্তু ম্যাকের মা তার কোনো কথাই শুনতে চায় না। অন্যদিকে ম্যাক নিজের মাকে থামানোর অনেক চেষ্টা করছিল। শেষ পর্যন্ত সে নাটকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর ম্যাকের মা বুঝতে পারেন তার ছেলের এখনও নাটের সাথে সম্পর্ক রয়েছে, তাই তিনি ম্যাককে সেই স্কুল থেকে সরিয়ে বিদেশে পাঠিয়ে দেন। হঠাৎ করে ম্যাকের কোনো ফোন বা মেসেজ না পেয়ে নাট ভেঙে পড়ে, কিন্তু তার জন্য আরও বড় একটি ধাক্কা অপেক্ষা করছিল। নাট জানতে পারে সে গর্ভবতী। উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে নাট বিষয়টি তার মাকে জানায়। তখন তার মা তাকে বলেন, ম্যাক তো তোমাকে ছেড়ে চলে গেছে, মনে হচ্ছে সে তোমাকে আর চায় না। এই বয়সে তুমি একা একটা বাচ্চাকে কিভাবে বড় করবে? আমাদের এই সন্তান রাখা ঠিক হবে না, অ্যাবর্শন করাতে হবে। মেয়েকে এই বিপদ থেকে বাঁচানোর আর কোনো উপায় দেখছিল না নাটের মা। অবশেষে মায়ের চাপে নাট রাজি হয়ে যায়। এরপর নাট এবং তার মা একটি অবৈধ অ্যাবর্শন ক্লিনিকে যায়। সেখানে ডাক্তার যখন তার গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা করছিল, তখন হঠাৎ নাটের প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। কিছুক্ষণ পর টেবিলে শুয়ে থাকা নাট হঠাৎ উঠে লেবার রুমের এক কোনায় গিয়ে দাঁড়ায়, আর তখনই ডাক্তার ও নার্সরা বলতে শুরু করে নাট মারা গেছে। ডাক্তাররা নাটকে মৃত মনে করে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। চিৎকার শুনে দৌড়ে আসা নাটের মা দেখেন তার মেয়ে রক্তাক্ত হয়ে টেবিলের উপর পড়ে আছে মৃত অবস্থায়। কিন্তু একই সময় রুমের এক কোণায় দাঁড়িয়েছিল নাটের আত্মা। সে অসহায়ের মতো দেখছিল তার মা তার মৃতদেহ জড়িয়ে ধরে কান্না করছে, আর নাটের কোলে ছিল সেই অনাগত শিশুর আত্মা, যে পৃথিবীর আলো দেখার আগেই মারা গেছে। এরপর দেখা যায় নাটের মা নিজের বাসায় ফিরে কিছু মন্ত্র পড়ছেন। হঠাৎ ঘরের ভেতরের জিনিসপত্র নিজে থেকে নড়তে শুরু করে। ভয় পেয়ে তিনি বলতে থাকেন, তোর ভালোর জন্যই আমি এসব করেছি মা, আমাকে ক্ষমা করে দিস। কিন্তু নাটের আত্মা যেন কোনোভাবেই তাকে ক্ষমা করতে রাজি ছিল না। মুহূর্তের মধ্যেই পুরো রুম জুড়ে তার ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনিত হতে থাকে।
আতঙ্কে নাডের মা সেখান থেকে দৌড়ে বেরিয়ে যান। এর পরের দৃশ্যে দেখা যায় সেই অ্যাপার্টমেন্ট যেখানে নাড থাকতো। সেখানে কয়েকজন বাসিন্দা নাডের মৃত্যু নিয়ে আলোচনা করছিল। অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার মহিলা বলেন, চতুর্থ তলায় যে নাড থাকতো সে তো মারা গেছে, তার মাও ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। তখন একজন জিজ্ঞাসা করে সে কিভাবে মারা গেল, কিন্তু মহিলাটি এ বিষয়ে আর কিছুই বলতে চাচ্ছিলেন না। তাদের সঙ্গে থাকা একটি ছেলে বলে, আমি একদিন এই ফ্ল্যাটের সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনেছিলাম। আমার মনে হয় তার মৃত্যুর সঙ্গে ওই শব্দগুলোর কোনো সম্পর্ক আছে। তখন কেয়ারটেকার মহিলা বিরক্ত হয়ে বলেন, তুমি তো সবসময় এসব অদ্ভুত কথা বলো, আগে গত মাসের ভাড়া দাও, তারপর এসব গল্প করো। এরপর তিনি নিজের কেবিনে গিয়ে বসেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ টিভির শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি অবাক হয়ে ভাবতে থাকেন, এই সময়ে টিভি চালালো কে? বিরক্ত হয়ে টিভি বন্ধ করতে যেতেই স্ক্রিনে ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পান, কেননা তার পেছনে দাঁড়িয়ে আছে নাডের আত্মা। ভয়ে তিনি ধীরে ধীরে পেছনে তাকান, কিন্তু সেখানে কেউ ছিল না। ঠিক তখনই টিভি আবার নিজে থেকে চালু হয়ে যায়। এবার টিভি বন্ধ করতে দেখতে পান নাডের আত্মা তার একদম পাশে দাঁড়িয়ে আছে। আতঙ্কে তিনি চিৎকার করে ঘুম থেকে ওঠেন, কেননা পুরো ঘটনাটাই ছিল তার দুঃস্বপ্ন। পরদিন তিনি নাডের মায়ের ফোন নম্বর খুঁজে বের করে তাকে কল করেন এবং জিজ্ঞেস করেন, আপনি কি এখনও আপনার মেয়ের শেষকৃত্যের কাজ করেননি? সে এখানে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে আর অ্যাপার্টমেন্টের সব শান্তি নষ্ট করছে। যত দ্রুত সম্ভব ওর সব নিয়মকানুন শেষ করুন, আমরা অন্তত শান্তিতে থাকতে চাই। এই কথা বলে তিনি ফোন কেটে দেন। অন্যদিকে ম্যাক তখনও জানতো না যে নাট মারা গেছে। সে বারবার নাটকে ফোন করছিল, কিন্তু কোনো উত্তর পাচ্ছিল না। এমনকি তার পাঠানো মেসেজগুলো নাডের কাছে পৌঁছাচ্ছিল না। কি হয়েছে কিছুই বুঝতে না পেরে ম্যাক ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে নাডের মা এক সামান মহিলাকে সঙ্গে নিয়ে সেই ক্লিনিকে আসেন যেখানে নাড মারা গিয়েছিল। তিনি সামান মহিলাকে বলেন, আমি আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে চাই, যা যা দরকার আমি সব করব, শুধু তুমি আমাকে সাহায্য করো। এরপর সামান মহিলাটি নাডের মাকে বাইরে দাঁড়াতে বলে একাই ক্লিনিকের ভেতরে ঢুকে যান। অপারেশন থিয়েটারের ভেতরে এখনও নাডের মৃতদেহ আগের মতোই পড়েছিল। কেউ তাকে সেখান থেকে সরায়নি, এমনকি দাফনও করা হয়নি। সামান মহিলা নাডের মৃতদেহের সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়তে শুরু করেন। তারপর মৃতদেহের দিকে তাকিয়ে বলেন, তোমার মা তোমাকে নিয়ে খুব কষ্টে আছে, তোমার আত্মার শান্তির জন্য সে চায় তুমি নিজের বাড়িতে ফিরে যাও। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করে। তবু সামান মহিলা আবার মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের কাছে এগিয়ে যান। আর ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ নাডের লাশ উঠে বসে এবং হাত তুলে দরজার দিকে ইশারা করে, যেন তাকে এখান থেকে চলে যেতে বলছে। এটা দেখে সামান মহিলার আতঙ্কে প্রাণ বের হয়ে যাওয়ার মতো অবস্থা। তিনি ভয় পেয়ে এক কোণায় সরে যান। ঠিক তখনই পাশে থাকা একটি টেবিলের নিচ থেকে উড়ে এসে তার মাথায় আঘাত করে। এরপর তারা এক মুহূর্ত সেখানে না থেকে প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। চিৎকার করতে করতে বেরিয়ে আসা সামান মহিলাকে নাডের মা জিজ্ঞেস করেন, ভেতরে কি হয়েছে? ভয়ে কাঁপতে কাঁপতে তিনি বলতে থাকেন, আমি কিছুই করতে পারবো না। তোমার মেয়ে এখন ভয়ঙ্কর এক অশুভ শক্তিতে পরিণত হয়েছে। তুমি আর কখনো তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না, এটা খুব বিপজ্জনক। এই কথা বলেই তিনি সেখান থেকে চলে যান। এর পরের দৃশ্য দেখা যায় সেই অ্যাপার্টমেন্ট যেখানে এক মহিলা রাতে শপিং শেষে নিচের ফ্ল্যাটে ফিরছিলেন। হালকা অন্ধকার করিডোরে তিনি দেখতে পান একটি ট্রলির মধ্যে বাচ্চা বসানো আছে। কৌতূহলবশত তিনি নিজের ব্যাগ নিচে রেখে ধীরে ধীরে ট্রলির ভেতরে তাকান। আর ঠিক তখনই তিনি অনুভব করেন কেউ একজন তার গলায় স্পর্শ করেছে। ভয়ে তিনি দ্রুত পেছনে তাকান, কিন্তু সেখানে কেউ নেই। তাহলে তার গলা ধরল কে? আবার সামনে তাকাতে তিনি দেখেন ট্রলিটা ধরে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর আত্মা। এই দৃশ্য দেখে তিনি আতঙ্কে নিজের সব জিনিসপত্র ফেলে দিয়ে চিৎকার করতে করতে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান। এদিকে ম্যাক তার আত্মীয়র বাসা থেকে নাডের অ্যাপার্টমেন্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যাওয়ার আগে সে নাটকে একটি মেসেজ পাঠায়, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। অন্যদিকে অ্যাপার্টমেন্টের দুই বাসিন্দা বসে বিয়ার খাচ্ছিল। তাদের মধ্যে একজন তার মোটা বন্ধুকে বলে, দোস্ত খুব ক্ষুধা লেগেছে, কিছু খাবার নিয়ে আয়। তখন মোটা লোকটা গাড়ির চাবি নিয়ে বাইরে বের হতে যায়, কিন্তু তার বন্ধু ঘড়ির দিকে তাকিয়ে হঠাৎ ভয় পেয়ে তাকে থামিয়ে বলে, এখন বাইরে যাস না, এটা বিপজ্জনক। কিন্তু নেশাগ্রস্ত লোকটা এসব কথা পাত্তা না দিয়ে বলে, কিছু হবে না, আমি এখনই ফিরে আসছি। এরপর সে লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য বাটন চাপে, কিন্তু অদ্ভুতভাবে লিফটটি গিয়ে থামে চতুর্থ তলায়।
সে অবাক হয়ে ভাবতে থাকে, আমি তো গ্রাউন্ড ফ্লোরের বাটন চাপলাম, তাহলে 4 তলায় এলাম কিভাবে? ঠিক তখনই সে দেখতে পায় তার পেছনে একটি বাচ্চা কোলে নিয়ে এক মহিলা দাঁড়িয়ে আছে। মাতাল অবস্থায় সে বুঝতেই পারেনি সেটি আসলে একটি আত্মা, বরং সে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে। সে বলে, আমি তো এখানে আসার সময় তোমাকে দেখিনি, তুমি আমার ভেতরে ঢুকলে কিভাবে? এরপর সে বাচ্চাটির দিকে তাকিয়ে বলে, বাচ্চার মুখ একেবারে কাপড় দিয়ে ঢেকে রাখা ঠিক না, ও তো শ্বাস নিতে পারবে না। এই কথা বলে সে বাচ্চাটির মুখ থেকে কাপড় সরাতেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। শিশুটির আত্মা হঠাৎ তার আঙুলে কামড় বসিয়ে দেয়। আঙুল কেটে যেতেই লোকটা চিৎকার করে লিফট থেকে বেরিয়ে দৌড়ে পালায়। পরদিন সকালেই অ্যাপার্টমেন্টের সব বাসিন্দা কেয়ারটেকারের কাছে অভিযোগ নিয়ে আসে। তারা বলতে থাকে, এখানে আর থাকা যাচ্ছে না, এই আত্মার কারণে সবাই আতঙ্কে আছে, দ্রুত কোনো ব্যবস্থা না নিলে আমরা সবাই এই জায়গা ছেড়ে চলে যাব। তখন আপনি আর আপনার আত্মা নিয়ে এখানে থাকবেন। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এটা বুঝতে পেরে কেয়ারটেকার সঙ্গে সঙ্গে নাডের মাকে ফোন করে বলে, আপনার মেয়ের ব্যাপারে এখনই কিছু একটা করতে হবে। আপনি তো সেখানে শান্তিতে আছেন, কিন্তু আপনার মেয়ের আত্মা এখানে সবাইকে ভয় দেখিয়ে মেরে ফেলছে। যেভাবে হোক এই বিপদ দূর করুন। কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসছিল না। বারবার কথা বলার পরও কোনো সাড়া না পেয়ে কেয়ারটেকার আরও রেগে গিয়ে কথা বলতে শুরু করতে হঠাৎ ফোনের ওপাশ থেকে ভারী ও চাপা কণ্ঠে কেউ বলে ওঠে, যেই আমার পথে আসবে সে কখনো শান্তি পাবে না। অর্থাৎ এটা ছিল নাডের আত্মার কণ্ঠ। ভয়ে কেয়ারটেকারের হাত থেকে ফোন পড়ে যায়। আতঙ্কে কাঁপতে কাঁপতে সে পাশে থাকা এক মহিলাকে বলে, যত দ্রুত সম্ভব একজন শক্তিশালী তান্ত্রিককে এখানে আনতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। পরের দিন কেয়ারটেকার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে একজন তান্ত্রিককে। সে তান্ত্রিককে বলে, 4র্থ তলাতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। নাট যে ফ্ল্যাটে থাকতো সবকিছু সেখান থেকে শুরু। এরপর তান্ত্রিক এবং তার সহকারী 4 তলায় নাডের ফ্ল্যাটের দিকে যেতে থাকে। সেখানে গিয়ে তারা দেখতে পায় করিডোরে একটি বাচ্চাদের ট্রলি রাখা আছে। তান্ত্রিক তার সহকারীকে বলে, গিয়ে দেখো ভেতরে কিছু আছে কিনা। সহকারী ধীরে ধীরে ট্রলির কাছে গিয়ে ভেতরে তাকায়। তারপর অবাক হয়ে বলে, গুরুজি, এখানে তো খুব সুন্দর একটি বাচ্চা শুয়ে আছে, নিশ্চয়ই কোনো নিষ্ঠুর মানুষ বাচ্চাটিকে এখানে ফেলে গেছে। এই বলে সে শিশুটিকে কোলে তুলে আদর করতে শুরু করে। তখন তান্ত্রিক তাকে বলে, আরেকবার ভালো করে বাচ্চাটার মুখের দিকে তাকাও। সহকারী আবার শিশুটির মুখের দিকে তাকাতেই ভয়ে তার শরীর কাঁপতে থাকে, কেননা সেটা কোনো সাধারণ শিশু ছিল না, বরং বিকৃত চেহারার এক ভয়ঙ্কর আত্মা। এটা দেখে সে আতঙ্কে শিশুটিকে মাটিতে ফেলে দেয়। তারপর সেই শিশুটির আত্মা অদ্ভুতভাবে হাসতে হাসতে মেঝের ওপর দ্রুত হামাগুড়ি দিয়ে কোথাও অদৃশ্য হয়ে যায়। তান্ত্রিক তখন বলতে শুরু করে, আর সময় নষ্ট করা যাবে না, এখনই ওই রুমে ঢুকতে হবে। এরপর সে তার সহকারীকে নিয়ে প্রবেশ করে নাডের ফ্ল্যাটের ভেতরে। তারা ভেতরে ঢুকতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এটা দেখে সহকারী ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খোলার চেষ্টা করতে থাকে। অবাক করার বিষয় হলো, তান্ত্রিকের কোনো মন্ত্র পড়ার প্রয়োজনীয় হলো না, কারণ তার ঠিক সামনেই দাঁড়িয়েছিল নাডের ভয়ঙ্কর আত্মা। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এ সময় তান্ত্রিককে দেখে মনে হচ্ছিল সেজন্য এসব আগেও বহুবার দেখেছে। এমন ভাব নিয়েই নিজের লাঠি তুলে নাডের কপালে ঠেকিয়ে মন্ত্র পড়তে শুরু করে। কিন্তু অপূর্ণ স্বপ্ন আর সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করা নাডের অশান্ত আত্মার সামনে তান্ত্রিক বেশিক্ষণ টিকে থাকতে পারল না। এদিকে ভয়ে কাঁপতে কাঁপতে থাকা সহকারীর সামনে সে শিশুটির আত্মা চলে আসে। সে হাতে থাকা লাঠি দিয়ে শিশুকে আঘাত করার চেষ্টা করলেও একটা আঘাতও তার গায়ে লাগছিল না। তান্ত্রিকও নিজের সমস্ত শক্তি দিয়ে নাডের উপর মন্ত্র প্রয়োগ করতে থাকে, কিন্তু নাট সহজে তাকে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই দরজা খুলে যায়, আর সুযোগ পেয়ে তান্ত্রিক ও তার সহকারী প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সেদিন রাতেই ম্যাক নাডের সঙ্গে দেখা করতে আসে সেই অ্যাপার্টমেন্টে। 4 তলায় পৌঁছে সে দেখে পুরো ফ্লোর অন্ধকারে ডুবে আছে। বিষয়টা তার কাছে একটু অদ্ভুত লাগলেও সে নাডের ফ্ল্যাটের দরজা খুলে ঢুকে পড়ে ভেতরে। ভেতরে ঢুকে সে যা দেখে তা ছিল অবিশ্বাস্য। নাট তার শিশুকে কোলে নিয়ে বসে আছে, তবে ম্যাকের চোখে নাটকে একেবারে স্বাভাবিক মানুষ হিসেবেই দেখা যাচ্ছিল। ম্যাককে দেখে নাট শিশুটিকে নিয়ে দৌড়ে তার কাছে এসে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে না পেয়ে আমি কত কষ্ট পেয়েছি জানো? আমাদের বাচ্চাটাকে দেখো, ঠিক তোমার মতো সুন্দর হয়েছে। নিজের সন্তান হয়েছে জানতে পেরে ম্যাক খুব খুশি হয়ে যায়। সে নাডের কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি এমন পরিস্থিতিতে ছিলাম যে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এখন থেকে আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না।
মৃত্যু পর্যন্ত আমরা একসাথেই থাকব। এই কথা বলে সে নাটকে জড়িয়ে ধরে। পরদিন সকালে ম্যাক নাটকে বলে, চলো আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। কিন্তু নাট এতে মোটেও আগ্রহ দেখায় না, কারণ সে জানতো আত্মা হয়ে বাইরে গেলে ম্যাক সব সত্য জেনে যাবে। এজন্য সে ম্যাককে বলে কয়েকদিন পরে যাওয়া যাবে। তখন ম্যাক জানায়, ঠিক আছে, তাহলে আমি বাইরে থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসি। এই বলে সে নিচে ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে গিয়ে ম্যাক লক্ষ্য করে সেখানে থাকা সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কিন্তু কেন সবাই এমন আচরণ করছে সেটা সে বুঝতে পারছিল না। খাবার নিয়ে ফেরার সময় অ্যাপার্টমেন্টের এক তরুণী তাকে ডেকে বলে, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। ম্যাক বলে, যা বলার তাড়াতাড়ি বলো, আমার স্ত্রী আর বাচ্চা রুমে আমার জন্য অপেক্ষা করছে। ম্যাকের মুখে স্ত্রী আর বাচ্চার কথা শুনেই মেয়েটি যা বলতে এসেছিল তা আর বলতে পারে না। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। ম্যাক মনে মনে ভাবতে থাকে, এই অ্যাপার্টমেন্টের সবাই মনে হয় একটু পাগল। এরপর সে রুমে গিয়ে নাটকে বলে, আমি অনেক খাবার এনেছি, তুমি ঠিকমতো খাবে, বুঝেছ? আর আমি বাচ্চার জন্য কিছু জিনিস নিয়ে আসছি। এই বলে সে আবার নিচে চলে যায়। নিচের দোকানে দাঁড়িয়ে জিনিসপত্র নেওয়ার সময় ম্যাক লক্ষ্য করে সবাই আবারও তার দিকে তাকিয়ে ফিসফিস করে কি যেন বলছে। বিষয়টি এবার তার কাছে খুবই অস্বাভাবিক লাগে। সে সরাসরি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমি এখানে আসার পর থেকে দেখছি সবাই আমাকে দেখে কিছু না কিছু বলছে, আসলে সমস্যাটা কি? দোকানের মোটা লোকটা দ্রুত বলে, না না কিছু না, হয়তো আপনার ভুল হয়েছে। কিন্তু পাশে থাকা মেয়েটি এবার ম্যাককে বলে, তোমার চারপাশে কি হচ্ছে সেটা জানতে চাও? তাহলে আমি সব বলছি। ঠিক তখনই মোটা লোকটা তার মুখ চেপে ধরে ম্যাককে বলে, কিছু না স্যার, আপনি জিনিসগুলোর দাম দিয়ে চলে যান। ম্যাক মনে মনে ভাবতে থাকে এখানে সবাই সত্যি অদ্ভুত আচরণ করছে। এরপর সে বিল পরিশোধ করে জিনিসপত্র নিয়ে আবার রুমে ফিরে যায়। ম্যাক চলে যেতেই মেয়েটির আগে মোটা লোকটাকে বলতে থাকে, তুমি আমার মুখ চেপে ধরলে কেন? তখন লোকটা বলে, তুমি কি চুপ থাকতে পারো না? ছেলেটা এখানে আসার পর থেকেই ওই আত্মার উৎপাত কিছুটা কমেছে, অন্তত বাকিরা একটু শান্তিতে থাকতে পারছে। মেয়েটি ডেকে বলতে থাকে, তুমি এত স্বার্থপর কিভাবে হতে পারো? অন্যদিকে রুমে ফিরে ম্যাক নাটকে বলে, আমাদের খুব দ্রুত বিয়ে করা উচিত, আর সেটা সবাইকে ডেকে খুব ধুমধাম করে করতে হবে। আমরা কেন এভাবে লুকিয়ে থাকব? আমি আমাদের বিয়ের কথা মাকে বলার সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে নাট ভয় পেয়ে যায়। সে ম্যাককে বলে, এখন এসব বলো না, আমাকে আরেকটু সময় দাও। আগেরবার তোমার মা যখন আমাদের সম্পর্কের কথা জেনেছিল তখন কি হয়েছিল সেটা তুমি জানো। আমি আবার তোমাকে হারাতে চাই না। নাটের কথায় ম্যাক কিছুটা শান্ত হয়। পরের দিন ম্যাক নিজের মায়ের সঙ্গে দেখা করতে বাড়িতে যায়। মাকে দেখেই সে নাটের কথা না বলে থাকতে পারে না। সে বলল, আমি নাটকে বিয়ে করতে চাচ্ছি। এই কথা শুনে তার মা অবাক হয়ে বলে, তুমি কি বলছো? যাকে তুমি বিয়ে করতে চাচ্ছ সে তো কয়েক সপ্তাহ আগেই মারা গেছে। এই কথা ম্যাক কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। সে বলে, আমি জানি আপনি ম্যাককে পছন্দ করেন না, কিন্তু তাই বলে সে মারা গেছে এমন কথা কিভাবে বলতে পারেন? আর একটা কথা, আমাদের একটা সন্তানও আছে। এটা শুনে ম্যাকের মা যেন আকাশ থেকে পড়েন। তিনি বলেন, মারা যাওয়া একটা মেয়ের সঙ্গে তোমার সন্তান হয়েছে? আমি তোমাকে এটা কিভাবে বোঝাবো? কিন্তু ম্যাক কিছুই বিশ্বাস করে না। সে রাগ করে বলে, আপনি একবার নিজে গিয়ে দেখলে সব বুঝতে পারবেন। এ কথা বলে সে সেখান থেকে বেরিয়ে সরাসরি নাটের কাছে চলে যায়। যদিও ম্যাক স্বাভাবিক আচরণ করছিল, তবুও তার মায়ের কথাগুলো তার মনে সন্দেহ তৈরি করে। অবশেষে সে সত্যটা জানার জন্য একটি সিদ্ধান্ত নেয়। লুকিয়ে সে নিজের সন্তানের ছবি তুলতে চেষ্টা করে। ছবিটি তোলার সঙ্গে সঙ্গেই ক্যামেরায় শিশুটির আসল ভয়ঙ্কর রূপ দেখা যায়। এটা দেখেই আতঙ্কে ম্যাকের হাত থেকে মোবাইল পড়ে যায় আর মাটিতে পড়ে ফোনের ডিসপ্লে ভাঙে। শব্দ শুনে নাট এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? ম্যাক নিজেকে সামলে নিয়ে বলে, কিছু না, আমি শুধু বাচ্চার একটা ছবি তুলতে চাচ্ছিলাম। তখন নাট হাসতে হাসতে বলে, তাহলে শুধু বাচ্চার ছবি কেন, চলো আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ছবি তুলি। এরপর ম্যাক, নাট আর তাদের শিশুকে নিয়ে অনেক ছবি তোলা হয়। এমনকি তারা অ্যাপার্টমেন্টের বাইরেও গিয়ে আরও ছবি তোলে। এইভাবে দিন কেটে যেতে থাকে। ম্যাক নিজের পরিবার নিয়ে সুখে সেখানে থাকতে শুরু করে। অন্যদিকে অ্যাপার্টমেন্টের বাসিন্দারাও আবার নাটের বিষয় নিয়ে আলোচনা শুরু করে। একজন বলে, ম্যাক আসার পর থেকে তো আত্মার কোনো উৎপাতই নেই। ছেলেটার কাছে আমাদের সত্যিই কৃতজ্ঞ থাকা উচিত। তখন পাশে থাকা এক মহিলা মজা করে বলে, ওই আত্মা তো ছেলেটিকে বিছানা থেকে উঠতে দেয় না। এই কথা শুনে সবাই হাসাহাসি করতে থাকে। এরপর সবাই নিজের রুমে চলে যায়। কিন্তু যে মহিলা ম্যাককে নিয়ে অশ্লীল কথা বলেছিল, সে যখন সিঁড়ি বেয়ে নিজের রুমে ফিরছিল তখন করিডোরের পরিবেশ হঠাৎ অস্বাভাবিক হয়ে যায়। আর তখনই তার মনে হয় সে হয়তো বড় ভুল করে ফেলেছে। করিডোরের আলো টিমটিম করে জ্বলতে থাকে। মহিলাটি অনুভব করে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে। সে পেছনে না তাকিয়ে বুঝতে পারছিল কেউ একজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে।
হঠাৎ সাহস করে সে পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে আবার সামনে তাকাতেই তার পায়ের নিচের মাটি যেন সরে যায়, কারণ তার একদম সামনে দাঁড়িয়ে ছিল নাডের ভয়ঙ্কর আত্মা। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নাডের আত্মা তার মুখের কাছে এসে ফিসফিস করে বলে, তুমি আমার সম্পর্ক নিয়ে কি বলেছ? ভয়ে মহিলা যেন সেখানে মারা যাচ্ছিল। সে প্রাণ নিয়ে দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু নাডের আত্মা তার পিছু ছাড়েনি। সে দরজার বাইরে দাঁড়িয়ে নিজের মাথা দিয়ে দরজায় বারবার আঘাত করতে থাকে। অনেকক্ষণ পর সব শব্দ থেমে গেলে মহিলা ভয় পেয়ে ধীরে ধীরে দরজা খুলে বাইরে তাকায়। তার ভাগ্য ভালো ছিল যে সেখানে কেউ ছিল না। পরদিন সকালে অ্যাপার্টমেন্টে কয়েকজন বাসিন্দা মোবাইলে একটি ভিডিও দেখছিল। ভিডিওতে দেখা যায় এক বৌদ্ধ সন্ন্যাসী খুব সহজেই ভয়ঙ্কর একটি আত্মাকে বশ করছে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় সেই সন্ন্যাসীকে যত দ্রুত সম্ভব এখানে আনতে হবে। এরপর কেয়ারটেকার আর আগের রাতের আত্মা দেখে ভয় পাওয়া সেই মহিলাটি সন্ন্যাসীর আশ্রমে গিয়ে তার সঙ্গে দেখা করে। তারা নাডের আত্মা সম্পর্কে যা জানত সব খুলে বলে। সব শুনে সন্ন্যাসী জানায় এটা কোনো সাধারণ আত্মা নয়। গর্ভবতী অবস্থায় অস্বাভাবিক মৃত্যুর শিকার হওয়া একটি মেয়ের আত্মা কখনো সহজে কাউকে ক্ষমা করে না। এখন সে এক ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়েছে, আর অপূর্ণ ইচ্ছা পূর্ণ না হওয়া পর্যন্ত সে ওই জায়গা ছাড়বে না। তখন কেয়ারটেকার হাত জোর করে বলে, গুরুজি, আত্মাটি ওই অ্যাপার্টমেন্টে থাকুক, তাতে সমস্যা নেই, কিন্তু সে অন্য বাসিন্দাদের ভয় দেখাচ্ছে, সবাই জায়গা ছেড়ে চলে যেতে চাচ্ছে। দয়া করে এর একটা সমাধান করুন। অবশেষে সন্ন্যাসী তাদের সাহায্য করতে রাজি হয়। সেদিনই তিনি নারীর আত্মাকে শান্ত করতে নিজের আশ্রম থেকে রওনা দেন। রাতের বেলা সন্ন্যাসী অ্যাপার্টমেন্টে পৌঁছে সবার দিকে তাকিয়ে বলেন, চতুর্থ তলাতেই তো সমস্যা হয়েছে বেশি, তাই না? সন্ন্যাসী 4 তলা পৌঁছাতেই করিডোরের সব দরজা নিজে থেকে খুলতে শুরু করে। তিনি জপমালা হাতে নিয়ে মন্ত্র পড়তে চারপাশ কিছুটা শান্ত হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি নাডের ফ্ল্যাটে পৌঁছে যান। ভেতরে ঢুকতেই তিনি মন্ত্র উচ্চারণ শুরু করেন। ঠিক তখনই নাডের আত্মা প্রচণ্ড গতিতে তার দিকে আক্রমণ করতে আসে, কিন্তু সন্ন্যাসী খুব সহজভাবে যেন একটি ফুল ছুঁড়ে মারার মতো ভঙ্গিতে তাকে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দেন। নাট বারবার আক্রমণ করার চেষ্টা করলেও সন্ন্যাসীর শক্তির সামনে সে কিছুই করতে পারছিল না। শেষ পর্যন্ত সে বুঝতে পারে এই শক্তির বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব নয়। অবশেষে নাট হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দিন, আমার একটা পরিবার আছে, আমি এখানে শান্তিতে থাকতে চাই। কিন্তু সন্ন্যাসী নীরব থাকেন। তিনি মন্ত্র পড়তে পড়তে নাটের মাথার উপর এক ধরনের জাদুকরী বন্ধন তৈরি করেন। নাট বুঝতে পারে এবার তার আর কোনো উপায় নেই। ঠিক তখনই দরজা খুলে ম্যাক ভেতরে ঢুকে পড়ে। ভেতরে যা দেখল তাতে সে একদম হতবাক হয়ে যায়। তার চোখে নাট এখনও আগের মতো স্বাভাবিক মানুষ হিসেবে দেখা যাচ্ছে। ম্যাক রেগে সন্ন্যাসীকে জিজ্ঞেস করে, আপনি কে? কেন আমাদের জীবন নষ্ট করছেন? সন্ন্যাসী শান্তভাবে উত্তর দেয়, তুমি এখনও সত্যিটা জানো না, তোমার স্ত্রী কোনো মানুষ নয়। ম্যাক অবিশ্বাস করে বলে, আমি আমার পরিবার নিয়ে শান্তিতে আছি, দয়া করে আমাদের বিরক্ত করবেন না। তখন সন্ন্যাসী বলে, তাহলে তোমার সন্তানের দিকে একবার ভালো করে তাকাও। ম্যাক সন্তানের দিকে তাকাতেই তার মুখে ভয় নেমে আসে, কারণ শিশুটির আসল রূপ তখন ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে যায়। ভয়ে ম্যাক শিশুটিকে হাত থেকে ফেলে দেয়। এদিকে নাট কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর পায়ের কাছে পড়ে অনুরোধ করতে থাকে, দয়া করে তাকে কিছু বলবেন না। কিন্তু সন্ন্যাসী কোনো কথাই শোনেন না। তিনি শান্তভাবে ম্যাকের দিকে তাকিয়ে বলেন, আমি যা বলেছি সেটা তোমার মনে আছে, আর মনে না থাকলে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। তারপর তিনি বলেন, চোখ বন্ধ করো। সন্ন্যাসীর কথা শুনে ম্যাক ধীরে ধীরে চোখ বন্ধ করে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই তার সামনে ভেসে উঠতে থাকে পুরনো স্মৃতি। সে মনে করতে পারে যখন সে প্রথমবার নিজের সন্তানের ছবি তুলেছিল, তখন সেই ছবিতে শিশুটির ভয়ঙ্কর আসল রূপ দেখা গিয়েছিল। আর যখন ফোন মাটিতে পড়ে গিয়েছিল তখন চারপাশের সব সত্যিকারের রূপও তার চোখে ধরা পড়েছিল। অন্ধকার রুমে নাডের আত্মাকে সে আগেও দেখেছিল, এজন্য ভয়ে সেখান থেকে পালিয়েও যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে তার মনে ধীরে ধীরে নাডের প্রতি ভালোবাসার স্মৃতি ফিরে আসতে থাকে। ম্যাক ভাবতে থাকে, সে আমার প্রিয় মানুষ, সে যদি মরে গিয়েও থাকে তবুও আমার জন্য অপেক্ষা করছে। এই ভাবনা তার মনে আরও গভীর হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয়, যাই হোক না কেন সে নাটকে ছেড়ে যাবে না। এই দৃঢ়তা নিয়ে সে আবার নাডের কাছে ফিরে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করে। কিন্তু মাঝপথে একটি গাড়ির সাথে জোরে ধাক্কা খায়, আর এতে ম্যাক ঘটনাস্থলেই মারা যায়।
কিন্তু ম্যাক বুঝতেই পারে না সে মারা গেছে। তার আত্মা আবারও ফিরে আসে নাডের কাছে। এদিকে সন্ন্যাসী বুঝতে পেরেছিল ম্যাক এবং নাড দুজনেই ইতিমধ্যে মৃত্যুর জগতে চলে গেছে। এমনকি নাডও বুঝতে পেরেছিল তার কাছে যে এসেছে সে ম্যাকের আত্মা, কিন্তু সে কোনোভাবে চায়নি ম্যাক এই সত্যটা জানুক। এজন্যই সে সন্ন্যাসীর কাছে অনুরোধ করছিল যেন সন্ন্যাসী ম্যাকের এই সত্যটা তাকে না জানায়। তখন সন্ন্যাসী বলে, তোমরা দুজনই মারা গেছো, এখন আর এখানে থাকার জায়গা নেই, তোমাদের যেখানে যাওয়ার কথা সেখানে যেতে হবে। কিন্তু ম্যাক বলে, আমরা যদি মারা গিয়েও থাকি তবুও আমরা একসাথে ভালো আছি, কাউকে কোনো ক্ষতি করছি না, আমাদের এখানে থাকতে দিন। নাডু কাঁদতে কাঁদতে একই অনুরোধ করে। তাদের অনুরোধে শেষ পর্যন্ত সন্ন্যাসীর মন নরম হয়ে যায়। তিনি বলেন, ঠিক আছে, তোমরা এখানেই থাকতে পারো, কিন্তু এই রুমের বাইরে কখনো যেতে পারবে না। তারপর তিনি মন্ত্র পড়ে ফ্ল্যাটের দরজায় এক ধরনের জাদুকরি সিল লাগিয়ে দেন। এরপর সন্ন্যাসী সেখান থেকে চলে যান। ফ্ল্যাটের ভেতরে ম্যাক আর নাড শান্তিতে একসাথে থাকতে শুরু করে, আর বাইরের পৃথিবী থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এক অদ্ভুত চিরন্তন ভালোবাসার জগতে, যে ভালোবাসা এখন আমাদের মধ্যে নেই বললেই চলে। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।